১৯৭১ সালের যুদ্ধটা আমরা দেখিনি, কিন্তু ২০২৪ সালে এই কোটা আন্দোলনটা আমরা দেখেছি। কি মর্মান্তিক কিছু ঘটনা আমাদের চোখের সামনে ঘটেছে। ১৯৭১ সালে যারা জীবন দিয়েছেন তারা আমাদের দেশটাকে স্বাধীন বাংলা করার জন্য জীবন দিয়েছেন, সোনার বাংলা করার জন্য জীবন দিয়েছেন। আর এই ২০২৪ সালে এসে যারা কোটা আন্দোলনে জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, তারা নিজের অধিকার ফিরে পাবার জন্য শহীদ হয়েছেন। তো এখন আমার কেন জানি না মনে হচ্ছে যে আমরা এই সোনার বাংলাতে, স্বাধীন বাংলাতে কেউই স্বাধীন না। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা, কেমন আছেন সবাই? জানি দেশের এই পরিস্থিতিতে কেউই ভালো নাই, তারপরেও জিজ্ঞেস তো করতেই হয়। আর আপনারা ছোট্ট করে একটা কমেন্টে জানিয়ে দিবেন যে আপনারা কেমন আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, যদিও বা একটু অসুস্থ। একটু বলবো না, অনেকটাই অসুস্থ, যেহেতু দেশের নেট কানেকশন ছিল না, যার কারণে আমরা কেউ কারোর সাথে যোগাযোগ করতে পারিনি, ভিডিও দিতে পারিনি। সব কিছু মিলায় দেখা যাচ্ছে যে আমরা বাংলাদেশের মানুষ খুব খারাপ পরিস্থিতিতে আছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে আমাদেরকে সহি সালামতে রাখেন। আমরা আসলে ঘরে বসে তো কিছু করতে পারবো না, কিন্তু যারা রাজপথে নেমেছেন আল্লাহ তাদেরকে হেফাজতে রাখুক, সুস্থ রাখুক, এই কামনাই করি। আমি দেখেছি আসলে কি বলবো, ঘরে বসেই দেখেছি, যদিও বা আমাদের তো একটা গ্রাম সাইট, এইখানে আসলে কোনো আন্দোলনের প্রভাব পড়েনি। যেহেতু মেল কারখানা অনেকগুলাই খোলা ছিল, আপনাদের ভাইয়া হচ্ছে অফিস করেছে, ওনার সম্ভবত 2 দিন ছুটি ছিল, আর রাত 9টা পর্যন্ত ডিউটি চলেছে। তো এদিকে হচ্ছে মঙ্গলবারের সকালবেলায় এইটা কি জানি কি মনে হলো যে ভিডিওটা শ্যুট করি, যদি নেট আসে তাহলে তো আপলোড দিবই, না হলে থেকে যাবে। তো সকালবেলা উঠে হচ্ছে গোলা রুটি তৈরি করে নিচ্ছিলাম, আর একজনের জন্য হচ্ছে ডিম ভাজি করে নিচ্ছি। তো এই ডিম ভাজিটা পরে আর যার জন্য করেছিলাম সে আর আসেওনি, খায়ওনি। তো পরে হচ্ছে বাচ্চারাই খেয়ে নিয়েছিল, আর আমরা হচ্ছে এই যে রাতের তরকারি ছিল সেটা দিয়ে হচ্ছে গোলা রুটিটা খেয়ে নিয়েছিলাম। তো অফ ক্যামেরায় হচ্ছে আপনাদের ভাইয়াকে গোলা রুটি বানিয়ে দিয়েছি, উনি খেয়ে হচ্ছে অফিসে চলে গেছে, আর আমরা পরে খেয়ে নিব। তো ক্যামেরার বাহিরে অনেক কিছুই হয় যেগুলো আপনাদের সাথে শেয়ার করা যায় না। আপনারা হয়তো বা ক্যামেরা ওপেন করে যে জিনিসগুলো সেইগুলাই দেখেন। তো যাই হোক, রান্নাঘরের অবস্থাটা দেখতে পাচ্ছেন মোটামুটি অনেকটাই খারাপ। তো যেটা হয়েছে যে বললাম, শরীরের অবস্থা খুবই খারাপ, বাতের ব্যথা, সারা শরীর এত পরিমাণ ব্যথা যেটা আসলে বলে বোঝাতে পারবো না কাউকে। যার বাতের ব্যথা আছে সেই একমাত্র বুঝবে। তাছাড়া অন্যান্য অনেক সমস্যা তো আছেই, সেইগুলো আর না বলি, তারপর বলবো যে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখন সকালের নাস্তাটা এভাবেই বানিয়ে নিয়েছি, যেহেতু 7টায় হচ্ছে ঘুম থেকে উঠেছি, আর তাড়াহুড়া করেই নাস্তাটা বানাতে হয়েছে। তো রান্নাঘরটা আর ক্লিন করতে পারিনি। তো রান্না বান্নার পরে হচ্ছে রান্নাঘরটা একটু ক্লিন করে নিব, আবার হচ্ছে দুপুরে রান্না বান্না আছে। তো যেটা হয় সকালবেলা সেটা হচ্ছে আগের দিন রাতে যদি রান্না করা হয় সেই ক্ষেত্রে রান্নাঘরটা বেশি নোংরা হয়, তো পরের দিন সকালবেলা রান্নাঘরের মধ্যে তাকানো যায় না। আর এত ঘষে মেজে আসলে ক্লিন করব না, যেহেতু বাসাটা ছেড়ে দিয়েছি, যাতে পরিষ্কার থাকে সেইভাবে আসলে ক্লিন করছি। যে ডিপ ক্লিনিং সেটা তো যেদিন চলে যাব সেদিন করে দিয়ে যেতে হবে। তো হাতে খুব বেশি সময় নেই, ভেবেছিলাম আপনাদের সাথে সব কিছুই শেয়ার করব, কিন্তু নেট না থাকার কারণে সেরকমভাবে কোনো কিছুই শেয়ার করতে পারিনি। সব কিছু আস্তে আস্তে হচ্ছে গোছগাছের কাজ করে নিয়েছি, মানে গোছানো শুরু করেছি। আর বাসাটা যেহেতু কাছেই নিয়েছি, সব কিছু হাতে হাতেই নিতে হবে। তো ভিডিওর এই পর্যন্ত কারা কারা আমার সাথে আছেন, যদি থেকে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনার একটা লাইক আমার এই ভিডিওটাকে আরও আপু ভাইয়াদের কাছে পৌঁছাতে সাহায্য করবে। এতে করে আমার এই ছোট্ট পরিবারটা আস্তে আস্তে করে কিন্তু বড় হবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি প্রেস করে অল অপশনটি সিলেক্ট করে দিবেন। এতে করে আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে, আর আপনি আপনার সময় সুযোগ করে কিন্তু দেখে নিতে পারবেন। তো রান্না করার পর যে হাঁড়ি পাতিলগুলো বের হয় সেগুলো একটু ধুয়ে নিয়েছিলাম। এই পাতিলটা ধুয়ে নিয়েছিলাম, যেটা হচ্ছে তরকারি গরম করেছি, রাতে রান্না করেছিলাম। তো এগুলাই মেজে ঘষে ধুয়ে নিয়েছি। দেখা যাচ্ছে রান্নাঘরে কাজ কিন্তু অনেক থাকে, আর অনেক হাঁড়ি পাতিল কিন্তু অফ ক্যামেরায় ধুতে হয়, সেগুলো দেখানো সম্ভব না। তো ক্যামেরা অন করার পর যে কাজগুলো করছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। বেশ অনেকটা লম্বা ভিডিও হয়ে গিয়েছিল, যার কারণে আমি এই ভিডিওটা 2 ভাগে ভাগ করেছি, যাতে পরবর্তীতেও আসলে দেওয়া যায়।
এক ভিডিওতে দিতে গেলে দেখা যাচ্ছে ভিডিও লেন্থটা 20 মিনিটের উপরে হয়ে যাবে। আর অনেকেই আছেন লং ভিডিও দেখতে পছন্দ করেন না, আবার অনেকেই আছেন শর্ট ভিডিও দেখতে পছন্দ করেন না। তো আমার ভিডিওগুলো মিনিমাম 10 মিনিট কিংবা হাইস্ট হলে 13 মিনিটের মতো হয়, এর উপরে কখনোই যায় না। তবে খুব কম 9 মিনিট কিংবা 10 মিনিট এই রকম ডিউরেশনটাই বেশি। তো যাই হোক, ভিডিও যারা যারা দেখেন তারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, কারণ আমাদের ভিডিওর রিচটা অনেক বেশি কমে গেছে। আমার চ্যানেলটা একদমই ডাউনের পথে, এখন আর সেরকমভাবে ভিউজ আসে না। অনেকেই জিজ্ঞেস করেছেন আমি ইউটিউব থেকে পেমেন্ট পেয়েছি কি না। আমি ইউটিউব থেকে পেমেন্ট আমাকে গত মাসে পাঠিয়েছে, আমি সেটা এখনও হাতে পাইনি অনেক সমস্যার কারণে। যখন সেটা হাতে পাবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব যে কেন পাইনি, কি ভুল ছিল আমার। এরপর থেকে তো আর সেরকমভাবে ভিডিও দিচ্ছিলাম না, যার কারণে চ্যানেলের রিচটা আসলে ডাউন, আর এখন কোনো ইনকামও নাই। আর এদিকে বাহিরটা দেখেন বেশ অন্ধকার, আর 8টা সাড়ে 8টার মতো প্রায় বাজে। তো অন্ধকার হওয়ার কারণ টিপটিপ বৃষ্টি নামে যখন তখন। আগের দিন কিছু জামা কাপড় ধুয়েছিলাম, সেইগুলাই এখন মেলে দিব। আমি ধুইনি, আপনাদের ভাইয়া ধুয়েছিল, যেহেতু 4টার দিকে উনি জামা কাপড়গুলো ধুয়েছিল, তো সবগুলো আসলে শুকায় নাই। আমি এখন একটু মেলে দিচ্ছি, বাতাসে যতটুকু শুকাবে। কিন্তু বিশ্বাস করেন কাপড়গুলো নাড়ার পরই বৃষ্টি চলে আসে। আর দেখতেই পাচ্ছেন বাইরে কি পরিমাণ বাতাস, আর প্রত্যেকটা জামা কাপড় আমাকে বারবার তুলে দিতে হচ্ছিল। আর কাপড়গুলো ক্লিপ দিয়ে আটকায়নি, তার কারণ ক্লিপগুলো খুঁজে পাচ্ছিলাম না, যেহেতু বাসাটা একটু এলোমেলো করেছি, বুঝতেই পারছেন এক একটা জিনিস এক এক দিকে আছে। আর অনেক বেশি পরিশ্রম হচ্ছে আমার, যার কারণে শরীরে ব্যথাটা হয়তো বা বেড়ে গিয়েছে, রাতে ঘুমাতে পারি না, সেই সাথে আপনাদের ভাইয়াকেও ঘুমাইতে দিই না এই চিল্লাচিল্লির কারণে। কারণ যখন আসলে ব্যথা থাকে তখন কোনো কিছুই ভালো লাগে না, বাচ্চাদের মতো কান্না করতে ইচ্ছে করে। আর আমি এরকমই, রাতের বেলা দেখা যাচ্ছে বাচ্চাদের মতো কান্না শুরু করি। তো এই অবস্থা। তো আমার মতো কে কে করেন একটু কমেন্টে জানাবেন। তো যাই হোক, দেশের পরিস্থিতি কবে স্বাভাবিক হবে জানি না, নেট কানেকশন কবে কি ঠিক হবে সেটাও জানি না, কবে কি আবার আপনাদের সাথে ভিডিও দিতে পারবো সেটাও জানি না। আর এই ভিডিওটা তো ভয়েস দিয়ে রাখছি, আজকে সম্ভবত নেট একদম স্লো কাজ করতেছে, যার কারণে আজকে নাও দিতে পারি আবার দিতেও পারি, ঠিক ঠিকানা নেই। যখন দেখবো যে নেটটা ঠিকঠাক কাজ করতেছে তখন অবশ্যই ভিডিও আপলোড করে দিব। আর এদিকে দেখেন মাশাআল্লাহ কি সুন্দর কিউট একটা প্রতুলিকা ফুটেছে, আমার কাছে এটাই সব থেকে বেশি ভালো লাগে সবগুলা প্রতুলিকা থেকে। আর এখন তো প্রতুলিকা কমে গেছে, একটা সময় আমার কাছে অনেক বেশি প্রতুলিকা ছিল আর অনেক বেশি ফুটে থাকতো। এদিকে পুরো রান্নাঘরটাই মোটামুটি ক্লিন করা হয়ে গেছে। আর আমার ছোট বাচ্চাটার ইদানিং কী যে হয়েছে, সে খালি একটু পরে পরে বলে যে আম্মু কী খাবো, আম্মু কী খাবো। তো ওকে নাম বলতে হয় যে এটা খাবা ওটা খাবা। এক পর্যায়ে বলেছিলাম যে চা দিয়ে বিস্কিট খাবা, তখন ও বললো যে হ্যাঁ এখন তো চা বানাতেই হবে। আর আমি চা খাই না অনেক দিন ধরে, বিশ্বাস করেন প্রায় 1 মাসের মতো হয়ে গেছে। ঈদের পর থেকে আমি চা ধরেও দেখিনি, কেন জানি না আমার চা আর এখন ভালো লাগে না। তো বেশ অনেকটা পরিমাণ গত মাসের দুধটা রয়ে গিয়েছিল, গুঁড়ো দুধ। তো ভাবলাম যে সেটা নষ্ট করে লাভ নাই, বেশি বেশি দিয়ে আমার আম্মু এবং বাচ্চাদেরকে বানিয়ে দিই, তারাই খেয়ে ফেলবে। আমিও যদি বা একটু খেয়েছিলাম, খুব বেশি মাথা যন্ত্রণা করে, তো ভাবলাম যে একটু চা আমিও খাবো। তো চা খাওয়ার পরে দেখলাম যে মাথা ব্যথাটা কমে গেছে, যেটা আমি ট্যাবলেট খাওয়ার পরও কমাতে পারিনি। তো হয়তো বা চাটা হঠাৎ করে ছেড়ে দেওয়ার কারণেই মাথা ব্যথাটা উঠেছে, বা চা খেলে ভালো লাগে কি আমি আসলে জানি না। যারা চা খায় তাদের নাকি চা না খেলে মাথা ব্যথা করে, তো আমারও হয়তো বা ওই জিনিসটাই হয়েছে। আর এই প্যানটা থেকে চা ডালতে গেলে চা গোলাপ কেন জানি না পুড়ে যায়। আমি অনেক আপুদেরকে দেখেছি খুব সুন্দরভাবে ওনারা চা কাপের মধ্যে নিয়ে নেয়, কিন্তু আমি ঢালতে গেলে কেন জানি না পুড়ে যায়। অনেকবার ট্রাই করেছি, এমনি পানি দিয়ে ট্রাই করেছি, যখন আমি পানি ঢালি তখন খুব সুন্দর করে পড়ে, কিন্তু যখন চা ঢালতে চাই তখনই সব কিছু পড়ে একদম যা তা একটা অবস্থা হয়ে যায়। তো চাটা একটু ঘন হয়ে গেছে, মানে উপরে সর জমে গিয়েছিল, যার জন্য কাপের মধ্যে চাটা পড়তেছিল না। তাই চামচ দিয়ে একটু নেড়ে চাটা এই কাপে ঢেলে নিলাম, আর ওদেরকে দিয়ে দিয়েছি, ওরা এখন খাবে। আর আমি চলে যাব আমার অন্যান্য কাজে, যেহেতু চাটা গরম অবস্থায় আসলে খাইনি। প্রথম ভেবেছিলাম খাবো না, ওভাবেই রেখে দিয়েছিলাম। আর এখন ফ্রিজ থেকে একটু মাছ বের করে নিয়েছি, শিং মাছ দিয়ে পেঁপে দিয়ে রান্না করব। তো এখন পেঁপে পাড়তেই বাহিরে যাব। অনেকেই ভাবতে পারেন যে এত ছোট পেঁপে কি পারেন, তো ছোট হলেও বলবো যে পেঁপেগুলো কিন্তু বড় হয়ে গেছে, মানে বাড়তি হয়ে গেছে।
কারণ এগুলো আর বড় হয় না, বেশি বড় হয় না। পেঁপেগুলো এরকমই ছোট ছোট সাইজের থাকে আর হচ্ছে পেকে যায়। তো ভাবলাম যে যেহেতু চলে যাব শেষবারের মতো খেয়ে যাই, কেননা ইচ্ছে তো একটা থাকবেই। তো গাছটা আমি কাটবো না, গাছটা এইভাবেই রেখে যাব। বাসায় যারা আছে তারা খাবে বা পরবর্তীতে আমি যদি আসি তো একটা নিতে পারবো। যদি বা আর নেওয়ার ইচ্ছা নাই, তারপরও পাশের রুমের ভাবি আছে, উনি অবশ্য আমাকে না দিয়ে খাবেন না। তো যাই হোক, এখানে ৪-৫টা পেঁপে, ৬টা পেঁপে মোটমাট পেড়ে নিয়েছিলাম। তো আমাদের জন্য হয়ে গিয়েছিল ৬টা পেঁপেতেই। আর দেখতেই পেয়েছেন বাহিরে বাতাসের কারণে কিন্তু জামাকাপড়গুলা পড়ে যাচ্ছিল। তো আমি বারবার কিন্তু তুলে দিচ্ছিলাম এইগুলো একটু পর পর এসে। আর তারপরই তো হঠাৎ করে বৃষ্টি নামে, যার কারণে জামাকাপড়গুলো সবকিছু ঘরে তুলে নিয়ে আসতে হয়। এখন হচ্ছে যেহেতু পেঁপের কসগুলা খুবই খারাপ, আর যেহেতু বাইরে বৃষ্টি হয়েছে, কাদার উপরে পড়েছে, মাটি লেগে আছে, যার কারণে হচ্ছে ধুয়ে নিচ্ছি। তো বাকি ভিডিওটুকু হচ্ছে পরবর্তীতে আপনারা দেখতে পাবেন, মানে পরবর্তী ভিডিওতে। তো আজকের ভিডিওর কিন্তু একদমই শেষ পর্যন্ত চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।